নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দের সাথে। আজকের ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর মিষ্টি মজার কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। ছুটকি, সুজয়, তাড়াতাড়ি ওঠ তোরা। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখেছিস? সকাল 8টা বেজে গেছে। স্কুলের জন্য রেডি হতে হবে না? ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, এক্ষুনি স্কুল বাস চলে আসবে। তাড়াতাড়ি কর, ওঠ তোরা। আজ 9 বছর হচ্ছে বৃন্দা একাই এই সংসারটা টানছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একাই তার ভাই বোনদের দায়িত্ব নিয়েছে। তার মামা অবশ্য তাদের দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু মামির অভিমানের কারণে তিনি এই দায়িত্ব থেকে পিছিয়ে যান। কিন্তু সময়ে অসময়ে তিনি তাদের খোঁজ নিতেন, কারণ তার বোন মারা যাবার সময় তাকে এক গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার ছেলে মেয়েদের দেখার। তাদের 4 হাত এক করার জন্য তিনি অনুরোধ করে গিয়েছিলেন। বৃন্দার বয়স এখন 25 বছর। তার এক বোন ও এক ভাই আছে। বৃন্দা একা একটা অফিসে চাকরি করে। সকালে উঠে সংসারের সমস্ত কাজ করে ভাই বোনকে স্কুলের জন্য তৈরি করে তাদেরকে বাসে তুলে দিয়ে সে নিজেও বেরিয়ে পড়ে অফিসে। আয় আয়, তাড়াতাড়ি খেতে বস, স্কুলের বাস এলো বলে। এত বেলা করে উঠলে স্কুলের পড়া হোমওয়ার্কগুলো পড়বি কখন? এ কথা বলা মাত্রই ছুটকি ও সুজয় বৃন্দার দিকে বড় বড় চোখ করে তাকালো। সেটা দেখে বৃন্দা বলল, কি হয়েছে, অমন করে তাকাচ্ছিস কেন? তখন ছুটকি অর্থাৎ মেঘা, বৃন্দা তাকে ভালোবেসে ছুটকি বলে ডাকে। সে বলল, দিদি, তুই কথা বলতে পারলি? প্রতিদিন স্কুলে হোমওয়ার্ক না শেষ করিয়ে তুই আমাদের ঘুমাতে দিস না। আর সেই হোমওয়ার্ক শেষ করতে করতেই তো রাত 10টা 11টা বেজে যায়। বিছানায় আসতে 11:30, আর ঘুম আসতে আসতে 12টা। এত দেরি করে রাতে ঘুমালে তো সকালে উঠতে একটু দেরি হবেই। হ্যাঁ তো, এখন রাত জেগে পড়াশোনা করবি না তা করবি কবে? সেই জন্যই তো এত কম বয়সে তোর চোখে চশমা নিতে হয়েছে। থাক, তোদের আর আমার দাদু ঠাকমা হতে হবে না। খাবারটা তাড়াতাড়ি শেষ কর। এদিকে 9টা বাজলে বৃন্দা তাদেরকে স্কুল বাসে তুলে দিয়ে নিজেও বাস স্ট্যান্ডের কাছে এসে বাসের জন্য দাঁড়িয়ে রইল। হঠাৎ স্কুটি করে তার মামা তার সামনে এসে দাঁড়ালো। মামাকে দেখে সে বলে উঠল, কেমন আছো মামা? মামা বলল, হ্যাঁ মা, ভালো আছি। বৃন্দা বলল, তা ও অফিসের সময় এদিকে কোথায় যাচ্ছ? আমি তোর কাছেই আসছিলাম, একটা জরুরি কথা বলার আছে, একটু এদিকে আয় তো মা। কি এমন কথা মামা যে বিকালে বাড়িতে না এসে এখানে আসতে হলো? শোন মা, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি আসিস। খুব ভালো একটা সম্বন্ধ পেয়েছি, খুব ভালো ছেলে, বিদেশে চাকরি করে। আর তুমি আবার? তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। যতদিন না ওদের একটা ঠিকঠাক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারছি ততদিন আমি। বৃন্দাকে থামিয়ে দিয়ে মামা তাকে বলল যে তার নিজের কাছে করা প্রতিজ্ঞাই প্রতিজ্ঞা। তার মা যে কথার বন্ধনে তার মামাকে বেঁধে দিয়ে গেছেন সেটার বেলা। কিছুক্ষণ চুপ করে থাকার পর মামা বলল, তুই এসব নিয়ে বেশি ভাবিস না মা, তুই শুধু আজ বিকালে সুন্দর করে সেজে পাত্রপক্ষের সামনে বসবি। তখন বৃন্দা বলল, আচ্ছা মামা, তুমি কি আমার শর্তের ব্যাপারটা ওদের? তার কথা পুরোটা না শুনে কাজের ব্যস্ততা দেখিয়ে মামা সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। মামার কথা অনুযায়ী সে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে সমস্ত আয়োজন করে নিজেও
একটু হালকা সেজে বসে রইল। বাড়িতে মামা মামি এসেছে। কিছু সময় পরে পাত্রপক্ষ এসে পড়ে। মেয়েকে দেখে তাদের খুব পছন্দ হয়ে গেল। তারা বিয়ের তারিখও ঠিক করতে লাগলো। এমন সময় বৃন্দা তার শর্তের কথা পাত্রপক্ষের কাছে বলল। তার শর্ত ছিল বিয়ের পরে পাত্রকে তার সাথে সাথে তার ভাই বোনেরও দায়িত্ব নিতে হবে। এই শর্ত শুনে পাত্রপক্ষ অবাক হয়ে ওঠে। তারা বলে, এটা কি করে সম্ভব? ছেলে বিয়ের পরে তার বউকে নিয়ে বিদেশে চলে যাবে, আর সেখানে কি তার ভাই বোনকে নিয়ে? এটা কি করে সম্ভব? অসম্ভব। এই বলে তারা চলে গেল। মামা তাদেরকে আটকানোর চেষ্টা করলো অনেক, কিন্তু কিছুই হলো না। বৃন্দার এই রকম কথা শুনে তার মামি তো তাকে কত খারাপ খারাপ মন্তব্য করতে লাগলো যে, মেয়ে মানুষের অত দেমাগ ভালো নয় বাপু। সারা জীবন আইবুড়ো থেকে নিজেও জ্বলবে আর আমাদেরও হাট জ্বালাবে। বৃন্দা এসব কথায় কান দেয় না। মামা মামি চলে গেল। পরের দিন থেকে বৃন্দার আবার সেই একই কাজ শুরু হয়ে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল তার। একদিন মামার ফোন এলো। এবার একটা ভালো ছেলের সম্বন্ধ এসেছে মা। অফিস থেকে বার হয়ে সোজা 4টের সময় তুই কফি শপে ছেলেটার সঙ্গে দেখা করবি। ওখানেই তোদের মিটিং ঠিক করেছি মা। আর শোন, হ্যাঁ, ওখানে গিয়ে যেন কোনো শর্তের কথা বলবি না, ঠিক আছে? ওটা আমি সামলে নেব। আচ্ছা, রাখছি, ভালো থাকিস। ফোনটা রাখার পর বৃন্দাও ভাবল যে মামা তার জন্য অনেক কষ্ট করছে, নিজের কর্তব্য পালন করছে। এতে তো ওনার কোনো দোষ নেই। আমি যদি ওখানে না যাই তাহলে তো উনি অপমানিত হবেন। তাই মামার মান সম্মানের কথা ভেবে সে ক্যাফেতে 4টের সময় পৌঁছে গেল। 4টে থেকে সন্ধ্যা 7টা বাজল, কিন্তু কোনো ছেলেই এসে পৌঁছালো না। ঘটনাটা বৃন্দা মামাকে জানালো। তিনি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে। এতে তিনি একটু কষ্টও পেয়েছিলেন, কিন্তু বৃন্দা তাকে বোঝাতে তিনি একটু শান্ত হলেন। বৃন্দা নিজের অফিসের কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে। একটা নতুন প্রজেক্ট, কিন্তু একটা ফোন কল বেশ কয়েকদিন ধরে তাকে জ্বালাচ্ছে। তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তার সাথে ফ্লার্ট করছে। এতে বৃন্দা খুব বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনাকে আর কত রকম ভাবে বলতে হবে বলুন তো? কেন আপনি এভাবে বারবার কল করে আমাকে বিরক্ত করছেন? আপনি কি চান বলুন তো? ফোনের ওপার থেকে উত্তর এলো, আপনাকে বিয়ে করতে। প্রতি উত্তরে বৃন্দা বলে, আচ্ছা, আমাকে বিয়ে করতে চান? তাহলে আমার একটা শর্ত আছে। ওপার থেকে উত্তর এলো, আপনার সব রকম শর্তে আমি রাজি, আর আমি তো অন্যের মতো আপনাকে না দেখেই রিজেক্ট করে দেব না। কথাটা শুনে বৃন্দা একটু থমকে গেল। সেদিনকার ঘটনার কথা তার মাথায় এলো। সে রাগান্বিত স্বরে বলে, আপনি কে বলুন তো? আর আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? উত্তরদাতা বলে, কেন, আমার বন্ধু যে আপনাকে না দেখেই। বৃন্দা ফোনটা কেটে দিল। মনে মনে তার খুব রাগ হলো। মামাকে ফোনটা লাগিয়ে সেই পাত্রটির ফোন নম্বরটা নিয়ে সোজা তার কাছে কল করলো। হ্যালো, অভিনব ঠাকুর? ইয়েস, স্পিকিং। আপনি কি আপনার বন্ধুকে কোনো ফোন নাম্বার দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, কিন্তু আপনি কে? আপনি নিজেকে কি মনে করেন, দাদা কর্ণ, যে সবাইকে নাম্বার দান করে বেড়াবেন? শুনুন, আপনি আমাকে ভুল ভাবছেন। বৃন্দা তার রাগ চেপে না রাখতে পেরে সে উচ্চস্বরে বলে উঠল, চুপ, একদম চুপ। নিজে তো না দেখেই আমাকে রিজেক্ট করলেন, তার উপর আবার মহানতা দেখিয়ে ভাবলেন আমি বিয়ে করিনি তো কি হয়েছে, আমার বন্ধুটার হিল্লে হয়ে যাক, তাই না? আপনি জানেন আপনার সেই বন্ধু কিভাবে আমাকে বিরক্ত করছে? বারবার কল করে আমাকে ডিস্টার্ব করছে, আমার সাথে ফ্লার্ট করছে। শুনুন, অতি মহান হয়ে কাউকে এমন কিছু দান করবেন না যে সেই মহানতার দানই তার কাছে অভিশাপ হয়ে যায়। কথাগুলো বলে বৃন্দা যেই কলটা কাট করতে যাবে,
হঠাৎই ওপার থেকে একটা আওয়াজ সে পেল, স্যার কোনো সমস্যা হয়েছে? মিটিংটা কি এখানেই ক্যান্সেল করে দেব? বৃন্দা তখন রেগে থাকায় অত কিছু না ভেবেই ফোনটা রেখে দিল। রাত্রে হঠাৎ মামা ফোন করে তাকে জিজ্ঞাসা করল যে সে অভিনবকে কল করে কিছু বলেছে, কারণ অভিনব তার কাছে ফোন করে তার ক্যাফেতে না আসতে পারার জন্য ক্ষমা চাইছিলেন। তাকে একটু বিচলিত শোনাচ্ছিল। তিনি ভালো মানুষ, তাই কিছু বলেননি। কিন্তু পরে তার পিএর কাছ থেকে জানতে পারলাম যে সকালে একটা ফোন এসেছিল। যিনি ফোন করেছিলেন তিনি স্যারকে খুব শুনিয়েছেন। তার কথা শুনে স্যার এতটাই বিচলিত হয়ে পড়েন যে 300 কোটি টাকার ডিলটাই ক্যান্সেল করে দেন। মামার কথাগুলো শুনে বৃন্দা ভাবল তার হয়তো তখন অভিনবকে ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। তার জন্য অন্য কারোর কোনো ক্ষতি হোক সেটা কোনোভাবেই সে চায় না। দিন কাটতে থাকলো। এতদিন ধরে যে প্রজেক্টের রিসার্চের কাজ করছিল, আজ তার প্রেজেন্টেশন। আজ বড় বড় বিজনেসম্যান আসবেন, তাদের সামনেই করতে হবে তার প্রজেক্টের প্রেজেন্টেশন। তাই খুব টেনশন নিয়েই সে অফিসে উপস্থিত হলো। সেখানে গিয়ে সে একটু আচম্বিত হলো, কারণ যে বিজনেসম্যানগুলোর সামনে তাকে প্রজেক্টের প্রেজেন্টেশন করতে হবে তাদের মধ্যেই একজন ছিলেন অভিনব। মিটিং রুমে বসে থাকা অভিনবকে দেখে সে একটু অস্বস্তি বোধ করল। ভয়ে ভয়ে মিটিংটা শুরু করলেও খুব বিচক্ষণতার সাথে, খুব বুদ্ধিমত্তার ও সুন্দরভাবে তার বিষয়টা সে উপস্থাপন করল। মিটিংয়ের শেষে সবাই তাকে খুব প্রশংসা করল। কিছুক্ষণ পর অভিনবও তার কাছে এলো। দুজন দুজনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অভিনব বলল, আপনার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে? আপনাকে খুব চেনা চেনা লাগছে। অভিনবকে ভাবতে দেখে বৃন্দা বলল, না, মানে আমার মামা আপনাদের কাছে আমার সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন। ও, আপনি সেই যিনি আমাকে ফোনে বকনির সাথে উপদেশ ফ্রিতে দিয়েছিলেন? প্রেজেন্টেশনটা যতটা ভালোভাবে প্রেজেন্ট করেছেন, ফোনে বলা কথাগুলোকেও কি? দেখুন, সেদিন আমি আপনাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আপনার বন্ধু যেভাবে আমাকে বিরক্ত করছিল, আর তার উপর যখন সে বলল আপনি আমার নাম্বারটা তাকে দিয়েছেন, তখন আমি রেগে গিয়ে আপনার মিটিংয়ের মাঝখানে ওভাবে কথাগুলো বলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। অভিনব তাকে হাসতে হাসতে এসব ব্যাপারে চিন্তা করতে বারণ করে। সেদিনকার পর থেকে বৃন্দা ও অভিনবের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। বৃন্দা যখন অফিসের জন্য বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করত, সেই পথেই যাওয়া অভিনব তাকে নিজের গাড়িতে লিফট দিত। আবার কোনো কোনো দিন তাকে বাড়িতেও পৌঁছে দিত। একদিন ছুটকি তাদের উপরের ব্যালকনি থেকে দেখে। বৃন্দা বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকে জিজ্ঞাসা করে, ছেলেটি কে রে দিদি? দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম, আর আমাদের জামাইবাবু হওয়ার জন্য একেবারে পারফেক্ট। পাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? স্কুলে ভালো করে পড়াশোনা করছিস তো? ছুটকি আর সুজয়ের উৎসাহপূর্ণ মুখ দেখে বৃন্দা তাদেরকে সব ঘটনাটা খুলে বলে, আর এও বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। দিদির কথা শুনে তারা হতাশ হয়ে পড়ল। তাদের শুকনো মুখ দেখে বৃন্দা বলে ওঠে, আরে এ জিজু হলো না তো কি হয়েছে? আরো অনেকে আছে যে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, কারণ আমি সুন্দরী দেখতে কিনা। কিন্তু তোদেরকে নিয়ে যাবে কিনা সেটা বলতে পারবো না। তোদের যা চেহারা ছিরি। যে প্রজেক্টটা বৃন্দার কোম্পানি প্রেজেন্ট করেছিল, সেই ডিলটা অভিনবের কোম্পানি পেয়েছে। তাই বৃন্দা তার বসের সাথে একটা রেস্টুরেন্টে যায় অভিনবের সাথে ডিলটা কাগজে কলমে ফাইনাল করতে। সেখানে গিয়ে বৃন্দা ও অভিনবের মধ্যেকার সম্পর্ক দেখে তার বস বিরক্ত হয়।
কারণ সে বৃন্দাকে পছন্দ করে, কিন্তু বৃন্দা তাকে একটুও পছন্দ করে না। বয়সে তিনি বৃন্দার বাবার বয়সী, তবু তিনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। অভিনব কাজে ব্যস্ত হয়ে পড়লে বস বৃন্দাকে এক কোণে নিয়ে গিয়ে তার সাথে অসভ্যতামি করতে লাগলো। বৃন্দা নিজেকে তার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো। এই দৃশ্য হঠাৎই অভিনবের চোখে পড়ে। এটা দেখে অভিনব খুব রেগে যায় এবং তার বসের গায়ে হাত তোলেন। বৃন্দা খুব কষ্টে অভিনবকে সেখান থেকে সরিয়ে এনে তাকে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি তো ব্যাপারটা সামনে নিচ্ছিলাম, আপনি হঠাৎ করে ওনাকে মারতে গেলেন কেন? এসবের জন্য যদি উনি আমাকে চাকরি থেকেই বার করে দেন। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি বলছেন ওখানেই চাকরি করতে চান? কি হয়েছেটা কি আপনার? এই নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি হতে হতে বৃন্দার কাছে একটা ফোন আসে। ফোনে ছুটকি কাঁদতে কাঁদতে তাকে তাড়াতাড়ি হাসপাতালে আসার কথা বলল। শুনে সে হতভম্বের মতো বসে কাঁদতে লাগলো। তার কান্না দেখে অভিনবের রাগ যেন নিমেষের মধ্যে গলে জল হয়ে গেল। সে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে বৃন্দা তাকে হাত ধরে শুধু বলে, আপনি আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? দুজনে পৌঁছে যায় হাসপাতালে। সেখানে ছুটকি তাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মামা তাদের পাশে এসে সান্ত্বনা দিতে লাগলো। একটু পরেই ডাক্তার এসে বৃন্দাকে বলল, হ্যাঁ এই যে আপনারা শুনুন, বেশি দেরি করা ঠিক হবে না। সুজয়ের হার্টের ছিদ্রটা বাড়ছে, তাড়াতাড়ি এর অপারেশন না করলে বড় বিপদ ঘটতে পারে। ডাক্তারের কথা শুনে সে ভেঙে পড়ল। সে বসে বসে ভাবতে লাগলো কি করা যায়। এদিকে অভিনব বুঝতে পারে যে সকালে বৃন্দার ওই রকম আচরণের কারণটা কি ছিল। অভিনব বৃন্দার মামার কাছে গিয়ে দাঁড়ালো। মামা তাকে নিমেষেই চিনতে পারে, কিন্তু তার এখানে আসার কারণটা বুঝতে পারে না। তার সাথে কথা বলার পর অভিনবের প্রতি যে সম্মানটা ছিল তা আরও বেড়ে গেল। অভিনবের সাথে কথা বলার পর সে বৃন্দার কাছে গেল। বৃন্দা মামাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, মামা, এখন আমরা কি করব? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? আর কিভাবে সুজয়কে বাঁচাবো? মামা বৃন্দাকে এভাবে কাঁদতে দেখে তার কান্না বন্ধ করতে বলে, আর এও বলে যে অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে। মামার মুখে এই কথা শুনে বৃন্দা বিস্মিত হয়। সে বলে, এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? বৃন্দার প্রশ্নের উত্তর মামা দিতে চায় না, কারণ তার বলা বারণ আছে। কিন্তু বৃন্দার জোরাজুরিতে সে বলেই ফেলল যে পুরো টাকাটা অভিনব দিয়েছে, কারণ এটা সে বৃন্দাকে বলতে বারণ করেছে। কারণ সে জানে বৃন্দা কতটা আত্মসম্মানযুক্ত মেয়ে। এভাবে কারোর কাছ থেকে সে টাকা নেবে না। এই সব শুনে অভিনবের প্রতি বৃন্দার সম্মান যে আরও অনেক বেড়ে গেল। সে অভিনবকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখতে পেল অভিনব পার্কিং লটে বসে আছে। বৃন্দা তাকে দেখে তার দিকে দৌড়তে লাগলো। অভিনবও উঠে দাঁড়ালো। বৃন্দা দৌড়ে এসে আবেগের বশে তাকে জড়িয়ে ধরল। এটা দেখে অভিনব অবাক হলো। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। অভিনব শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে তার কথাগুলো শুনতে লাগলো। সুজয় সুস্থ হয়ে বাড়ি ফিরে এল। বৃন্দা আর আগের অফিসে চাকরি করেন। অভিনব তাকে তার নিজের অফিসে ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট করেছে। বৃন্দা যখন কেবিনে বসে কাজ করে, অভিনব তার কেবিন থেকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। ভাবতে থাকে কিভাবে একটা একলা মেয়ে তার সংসারের সমস্ত দায়িত্ব পালন করে কিভাবে এত অত্যাচার অপমান সহ্য করে একটা চাকরির জন্য সেই অফিসে পড়ে থাকতে পারে। আর তার অসীম ধৈর্য
ও বড় মনের কথা সে ভাবতে থাকে। বৃন্দার সাথে কথা বলতে, তার সাথে সময় কাটাতে অভিনবের ভালো লাগে। এইভাবেই দিন কাটছিল বেশ ভালোই। দুপুরের লাঞ্চ তারা ক্যান্টিনে একসাথে করে। আজ বৃন্দাকে খুশি দেখে অভিনব তাকে এর কারণ জিজ্ঞাসা করায় বৃন্দা উত্তর দেয়, ফাইনালি এত দিন পরে একজন পাত্র পেয়েছি যে আমার সাথে আমার ভাই বোনেরও দায়িত্ব নেবে। মামাই সব ঠিক করেছেন, কিছুদিন পরেই তারা বিয়ের দিনও ঠিক করবে। বৃন্দা তার কথা বলেই যাচ্ছে, কিন্তু অভিনবের কানে আর কিছুই ঢুকছে না। সে নিস্তব্ধ হয়ে বসে রইল। কিছু হারিয়ে ফেলার একটা অজানা ভয় পাচ্ছে সে। তাকে ওভাবে বসে থাকতে দেখে বৃন্দা তার নিস্তব্ধতাকে ভাঙিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনারও বিয়ে সামনের মাসের মার্চের 15 তারিখে না? হ্যাঁ, সামনের 15 তারিখে। আপনার বিয়ে তো ভীষণ ধুমধাম করেই হবে, এত বড় অফিসের মালিক বলে কথা। কিন্তু আচ্ছা, আপনার বিয়েতে আমি কি উপহার দিই বলুন তো আপনাকে? আপনার তো সবই আছে। আচ্ছা, আপনি কি বিয়ের জন্য অর্গানাইজেশন ঠিক করে ফেলেছেন? না, এখনো নেওয়া হয়নি। পারফেক্ট। তাহলে আমি আপনার বিয়ের সমস্ত অর্গানাইজেশনের দায়িত্ব নিলাম। তাছাড়া আমার উপরে আপনার যে উপকার আছে তা আমি কখনো শোধ করতে পারবো না। আর আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি তাহলে আমি নিজেকে বড় সৌভাগ্যবতী বলে মনে করব। অভিনব তো সে বিষয়ে ভুলেই গিয়েছিল। বৃন্দার বলায় সে বলে উঠল, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। পরদিন থেকেই বৃন্দা অভিনবের বিয়ের তোড়জোড় করতে লাগলো। তার বিয়ের শেরওয়ানি থেকে শুরু করে বিয়ের মণ্ডপ সাজানোর সমস্ত কাজ সে নিজে হাতে করতে লাগলো। কিন্তু অভিনব কোনো কাজেই মন খুলে অংশগ্রহণ করতে পারছিল না। সর্বদাই যেন একটা চিন্তার মধ্যে আছে। আজ তার বিয়ে, সারা বাড়ি লোকে জমজম করছে, কত হাসি ঠাট্টা শোর গোল হচ্ছে। মণ্ডপে পুরোহিত বিয়ের মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। এবার বর কনেকে আনতে হবে। তাই বৃন্দা চলল অভিনবকে আনতে। অভিনব ঘরে একলা বসে আছে। মনে তার একাধিক প্রশ্ন। বসে বসে সেগুলোরই সমাধান করার চেষ্টা করছিল। এমন সময় দরজা খোলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো। পরনে হালকা লাল রঙের শাড়ি, এলো খোলা চুলে, কানের পাশে একটা গোলাপ, গায়ে হালকা গহনা, কপালে একটা ছোট্ট লাল টিপ আর ঠোঁটে একটা মিষ্টি হাসি নিয়ে ঘরে প্রবেশ করল বৃন্দা। এতক্ষণ অভিনবের মনের মধ্যে যেসব প্রশ্নগুলো ছটপট করছিল, বৃন্দাকে দেখা মাত্রই যেন এক নিমেষেই শান্ত হয়ে গেল সব চিন্তাগুলো। বৃন্দা খেয়াল করল যে শেরওয়ানিটাই সে অভিনবের জন্য পছন্দ করেছিল সেটা পরে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকে সে তাকে বলল, আপনি তৈরি তো? এবার আপনাকে নিচে যেতে হবে। পুরোহিত মশাই বর ও কনেকে ডেকে পাঠিয়েছেন। বৃন্দা কথাগুলো বলছিল বটে, কিন্তু অভিনবের কানে সে কথাগুলো যাচ্ছিল না। সে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এবার সে একে একে তার প্রশ্নের উত্তরগুলো খুঁজে সমাধান করতে পারছিল, যে কেন তার বৃন্দার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কেন তার সাথে কথা বলতে তার খুব ইচ্ছা করে, আর কেন চোখ বন্ধ করতেই শুধু তাকেই দেখতে পায়, আর কেনই বা সেদিন তাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিল। এবার সবটা তার কাছে স্পষ্ট হয়ে গেছে। সে বৃন্দাকে ভালোবেসে ফেলেছে, আর তাকে ছাড়া অন্য কাউকেই সে তার জীবনে জায়গা দিতে পারবে না। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহের ফ্রাইডে স্টোরিতে এইরকমই একটি ছোট্ট সুন্দর কাহিনীর সাথে। নমস্কার।